সান্ধ্যকালীন সংবাদে দৈনিক ইত্তেফাক থেকে নেয়া খবরগুলো থেকে প্রথমে থাকবে সংবাদ শিরোনামগুলো, তারপরে থাকবে বিস্তারিত খবর। আমি আঁখি গ্যালারি সবসময় মতো আজকেও তোমাদের সাথে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সংবাদ শিরোনাম: শপথ অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুত বঙ্গভবন। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সরকারকে পরামর্শ দিতে বৈষম্য বিরোধী ছাত্র লিয়াজু কমিটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের শপথ। অন্তর্বর্তী উপদেষ্টাদের পরিচিতি: অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন ভারতীয় কমিশনার। অন্তর্বর্তী সরকারে জায়গা পেল ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার বিষয়ে আপডেট জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন, জয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত গাড়ি। ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিস। জাপানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। এটা হলো আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক খবরের শিরোনাম: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। এবার থাকছে বিস্তারিত খবর। শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। দৈনিক ইত্তেফাক: অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার 8ই অগস্ট রাত 8:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি বলেন, রাত 8:30টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা 2:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে তা এখনও জানা যায়নি, তবে 11 থেকে 15 সদস্যের এই সরকার হতে পারে বলে আলোচনা রয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন। এরই মধ্যে নতুন সরকারের উপদেষ্টাদের জন্য 21টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। প্রায় 400 অতিথির জন্য দরবার হলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিক সহ বেসরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বাকি 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ পাঠ করেন। আজ বৃহস্পতিবার 8ই অগস্ট রাত 9:27 তারা শপথ নেন। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়। ফারুকী আজম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজকে শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রিসভার পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বাকি উপদেষ্টারা হলেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন, ফরিদা আক্তার, আফমো খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে প্রবেশ করেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 8:28 তিনি তার গাড়ি বহন নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে বিএনপি নেতৃবৃন্দ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে প্রবেশ করেন। তার আগে দুপুর 2:11 ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী
ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপরই বিমানবন্দরে ডক্টর ইউনূস বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে, সেগুলো আসলে ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে, তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। তিনি আরও বলেন, আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি দায়িত্বে থাকব না। সরকারকে পরামর্শ দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটি গঠন। দেশের সরকার গঠন পরবর্তী নূতন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লিয়াজু কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই লিয়াজু কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেবে এবং সরকার অংশীজন ছাত্র জনতার সঙ্গে সমন্বয় করবে। বৃহস্পতিবার 8ই অগাস্ট সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই তথ্য জানান। লিয়াজু কমিটির 6 সদস্য হলেন সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ, সদস্য নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসির আবদুল্লাহ, আকরাম হুসাইন ভূঁইয়া, আসাদুজ্জামান, মামুন আবদুল্লাহ হিল ও আরিফুল ইসলাম আদিব। নাহিদ ইসলাম বলেন, গত 5ই অগাস্ট অভ্যুত্থান পরবর্তী অন্তর্কালীন ছাত্র জনতা সরকারের রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে মাহফুজ আলমকে সমন্বিত করে লিয়াজু কমিটি ঘোষিত হয়। কমিটির সদস্য সংখ্যা সব দল মতের সঙ্গে সংলাপের ভিত্তিতে আরও বর্ধিত ও অন্তর্ভুক্তিমূলক হবে। লিয়াজু কমিটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে কাজ করবে মন্তব্য করে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও সরকারের অংশীজন নির্ধারণে সহায়তার কাজ করে যাচ্ছে লিয়াজু কমিটি। সংবাদ সম্মেলনে লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের যত অংশীজন আছে সবার সঙ্গে আলাপ ও পরামর্শের ভিত্তিতে প্রস্তাবনা হাজির করা লিয়াজু কমিটির কাজ। এক্ষেত্রে সরকার, নাগরিক সমাজ এবং ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয় করা হবে লিয়াজু কমিটির কাজ। এই সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসির আবদুল্লাহ, আকরাম হুসাইন, আরিফুল ইসলাম আদিব, আসিফ মাহমুদ সহ আরও অনেকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর ইউনূস। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসাবে আরও 16 জন শপথ নিয়েছেন। বৃহস্পতিবার 8ই অগাস্ট রাত 9:20 ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে দুপুর 2:11 ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিচিতি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। 16 উপদেষ্টা নিয়ে তার সরকারের যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার 8ই অগাস্ট রাত 9টায় শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করছেন তিনি। 1 নম্বর সালাউদ্দিন আহমেদ। ডক্টর সালাউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের 9ম গভর্নর। ডক্টর ফখরুদ্দিন আহমেদের দায়িত্ব ত্যাগের পর তিনি 2005 সালের 1 মে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2009 সালের 30 এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে তার জন্ম। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 1963 সালে এবং ঢাকা কলেজ থেকে 1965 সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স করেন এবং 1969 সালে একই বিষয়ে এমএ পাশ করেন। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগ দেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান অর্থাৎ সিএসপি ক্যাডারে যোগ দেন। 1978 সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে
পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুলের জন্ম 12ই জানুয়ারি 1966। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1968 সালে স্নাতক, 1967 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সুয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বনশহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। আদিলুর রহমান খানের জন্ম 23শে ডিসেম্বর 1952 সালে। একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। আদিলুর রহমান এবং সুশীল সমাজের অন্যান্য সদস্যরা 10 অক্টোবর 1994 সালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন। 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালে শাপলা স্কয়ার বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য খানের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে যাই হোক, এখানে সবার পরিচিতি তুলে ধরতে গেলে খবরটা অনেক বড় হয়ে যাবে। এগুলো আমরা যে দৈনিক ইত্তেফাক গুগলে গিয়ে সার্চ দিলে আমরা বিস্তারিত জেনে নিতে পারবো। এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন ভারতীয় হাই কমিশনার। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক। বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার 8ই আগস্ট রাতে 9টার দিকে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন এই সরকার শপথ নেবে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা অংশ নিতে পারেন বলে জানিয়েছেন নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সম্ভবত আমাদের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত তিনি অংশ নেবেন। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রে। শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরই মধ্যে শেখ হাসিনার ভারতে আসার অনুমোদনের বিষয়টি সংক্ষিপ্ত নোটিশে ব্যাখ্যা করেছেন। তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই। তার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে উপযুক্ত হবে না। অন্তর্বর্তী সরকারে জায়গা পেলেন ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। শেখ হাসিনা সরকারের পদত্যাগের 4 দিনের মাথায় আজ বৃহস্পতিবার 8ই আগস্ট গঠিত হচ্ছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস একই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন। অন্যান্যদের মধ্যে জায়গা করে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম। তারা দুজনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের 4ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়। তখন সংগঠনটির ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আপডেট জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বিষয়ে আপডেট কিছু তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ভারতে কতদিন থাকবেন, এখন কি করবেন, কোন দেশে আশ্রয় নেবেন সে বিষয়ে এখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেটে কোনো তথ্য নাই। শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন এই প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রে। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরই মধ্যে শেখ হাসিনার ভারতে আসার অনুমোদনের বিষয়টি সংক্ষিপ্ত নোটিশে ব্যাখ্যা করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং অল্প কিছুদিন দিল্লিতে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে। তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা প্রসঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার এক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন, জয় কথা বলেছেন। ছাত্র জনতার বিক্ষোভ, পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকার একথা জানান তিনি। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আইএসআইয়ের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলেন জয়। তিনি আরও বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার জন্য প্রস্তুত 21 গাড়ি। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টার জন্য 21টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার 8ই অগস্ট এসব গাড়ি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে পার্কিং জোনে রাখা হয়েছে। জানা গেছে, এই 21টি গাড়ি আজ বিকেলের মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন। এর মধ্যে একটি বিএমডব্লিউ রয়েছে। বিএমডব্লিউ গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রস্তাবে সম্মতি দেন। এবার আসি আন্তর্জাতিক খবর। জাপানে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ংশু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই অঞ্চলে জারি হয়েছে সুনামি সতর্কতা। জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ রয়টার্সকে জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পর মাত্রা ছিল 7.1। পশ্চিমের প্রধান দ্বীপ কিশিউতে মিয়াজাকি থেকে দূরে স্থানীয় সময় বিকেল 4:43 ভূমিকম্প অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এই ভূমিকম্প আঘাত হানে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, মিয়াজাকিতে ইতিমধ্যে 50 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতর তরঙ্গ লক্ষ্য করা গেছে। দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব সিমাসা হায়াসি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি পরীক্ষা করছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। সিপিএমের বর্ষীয়ান এ নেতার বয়স হয়েছিল 80 বছর। পশ্চিমবঙ্গের 34 বছরের বাম শাসনামলে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন শেষ বাম মুখ্যমন্ত্রী। তার সন্তান সুচেতন জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার প্রাতরাশ খাচ্ছিলেন। সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
পাম অ্যাভিনিউর বাসভবনে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েক বছর তিনি ঘরবন্দি ছিলেন। বেশ কয়েকবার হাসপাতালে নিতে হয়েছিল। এর আগে তিনি কোভিডও আক্রান্ত হয়েছিলেন। এই ছিল আজকে সান্ধ্যকালীন সংবাদ দৈনিক ইত্তেফাক থেকে। আর সবাই ভালো থাকবে। আবারও ইনশাল্লাহ এমনি করে দেখা হবে, কথা হবে নতুন কোনো খবরে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।